বড় কষ্ট, বুঝলেন, বড়ই কষ্ট। আমার নয়, রাজীব কুমারের। তার বিরুদ্ধে অনেককে কষ্ট দেওয়ার অভিযোগ রয়েছে, এবার তাঁরই কষ্ট। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নাকি এতদিনে বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি, কাজের বেলা কাজী, কাজ ফুরলেই পাজি। চাকরি জীবনের শেষ মাসে তিনি এমন মামলায় ফেসে গেলেন যে অবসর জীবনটা না সুখে কাটবে না, পেনশন আটকে যেতে পারে। আর তাতেই ক্ষিপ্ত রাজীব নাকি মুখ্যমন্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া করেছেন। কেন সেই ঝগড়া বলবো, সেই সঙ্গে বলবো সেদিন যেদিন মুখ্যমন্ত্রী হঠাৎ করে লাউডাউন স্ট্রিটে গিয়ে অনেক কিছু ঘটিয়ে ফেললেন, সেদিন ভিতরে ঠিক কি কি ঘটেছিল, কখন ঘটেছিল। এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছেন, এখন রাজীব কুমার কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া বাঁধিয়েছেন তা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছেন। কলকাতার লাউডাউন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে, মানে ইডি কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডি কর্তারা সকাল 6টা নাগাদ পৌঁছে যান। খবর পেতে পেতে সকাল 10টা হয়ে যায় যে ইডি তল্লাশি চালাচ্ছে প্রতীক জৈনের বাড়িতে, দিল্লির অফিসে এবং কলকাতার সেক্টর 5-এর যে মূল অফিস আইপ্যাকের সেখানেও, গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর 11 তলায়। এরপর 10:30টা নাগাদ সম্ভবত মুখ্যমন্ত্রীর নির্দেশেই বা পুলিশ কমিশনারের নির্দেশে 10:30টা নাগাদ শেক্সপিয়ার থানার একজন পুলিশ যান, ওই বাড়িতে যান লাউডাউন স্ট্রিটে। কিন্তু সেখানে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তাকে ঢুকতেই দেয়নি, কাছে ঘেঁষতে দেয়নি। এরপরে সেখানে পৌঁছে যান ডিসি সাউথ ডিভিশন প্রিয়ব্রত রায়, তিনিও সুবিধা করতে পারেননি, তাকেও নিরাপত্তা রক্ষীরা ঢুকতে দেয়নি। ইডি তল্লাশি চলছে এবং ভেতরে প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদ চলছে তখন। এরপরে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা ঘটনাস্থলে পৌঁছে যান, আর তার কিছু পরে পরেই মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর দলবল তা নিয়ে পৌঁছে যান। এবং সেই মুখ্যমন্ত্রী পৌঁছানোর কিছুক্ষণ পরেই পৌঁছে যান ডিজি রাজীব কুমার। কারণ মুখ্যমন্ত্রী নাকি বাড়ি থেকে বেরোনোর সময় রাজীব কুমারকে বলে দিয়েছিলেন ঘটনাস্থলে আসতে। এবার মুখ্যমন্ত্রী যখন হুড়মুড়িয়ে ওই যে প্রতীক জৈনের বাড়িতে যে ঘরে জেরা চলছে সেখানে ঢুকতে চান, তখন ওখানে যে নিরাপত্তা রক্ষী যারা ছিলেন কেন্দ্রীয় বাহিনীর, তারা একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী চলে এসেছেন, তারা ভাবতেও পারেননি। এটা ইডি কর্তাদের থেকে শোনা সত্যটা আমি আপনাদের বলছি। এর পরে পরে রাজীব কুমার সেখানে পৌঁছন, তখন দেখা যায় প্রতীককে একটা চেয়ারে বসিয়ে ইডি কর্তারা জিজ্ঞাসাবাদ করছেন, আর মুখ্যমন্ত্রী চিৎকার করতে শুরু করেন। ইডি কর্তারা বলছেন প্রায় 10-15 মিনিট ধরে মুখ্যমন্ত্রী ল্যাপটপটা চাইবার জন্য যা খুশি নয় তাই বলতে থাকেন ইডি কর্তাদের। মুখ্যমন্ত্রী নাকি একেবারে কড়া ভাষায়, রূঢ় ভাষায় তিনি এরকম বলতে থাকেন। আর তখন মুখ্যমন্ত্রীকে সাপোর্ট দেওয়ার জন্য ওই ইডি কর্তা যার হাতে ল্যাপটপ ছিল তাকে নাকি সরাসরি গ্রেপ্তার করার হুমকি দেন ডিজি রাজীব কুমার। ভাবতে পারছেন? আর সেই সুযোগে তখন ওই যে হুমকিটা শোনার পর একটু অন্যমনস্ক হয়ে যান ইডি কর্তা, আর তখনই ছো মেরে ল্যাপটপটা নিয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেড়ে নেন। ওদিকে যখন প্রতীক জৈন সেখানে বসে রয়েছেন, তাকে জেরা করা চলছে, এই সময় নাকি প্রতীক জৈন পাশের একটা টেবিলে রাখা সবুজ ফাইলটা দেখিয়ে বলেন ওই ফাইলটা, আর সেখানেও ছিল মোবাইল ফোন। এই দুটো দিদি সেখান থেকেও কেড়ে নেন, তুলে নেন, কোনো অনুমতিও নেননি। তারপরে বেরিয়ে আসেন। তারপর আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি যা খুশি তাই বলছেন, অনেক কিছু বলছেন। ইডির অভিযোগ মুখ্যমন্ত্রী তো ছিলেনই, সেই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং বিপুল সংখ্যক পুলিশ বাহিনী, তাদের হাতে অস্ত্রশস্ত্র ছিল, তারা ভিতরে জোর করে প্রবেশ করে।
এবং তদন্তকারীদের ভয় দেখানো, আটকে রাখা হবে বলা হয়, আটকে রাখাও হয়, এবং গুরুত্বপূর্ণ নথি, মোবাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরো দাবি, সরকারি কর্মচারীর কাজে বাধা, চুরি, ডাকাতি, বেআইনি অনুপ্রবেশ এবং প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে সেদিন। মনে রাখতে হবে, নিছক তদন্তে বাধা নয়, এই অভিযোগ আকছার ওঠে, কিন্তু ডাকাতির অভিযোগ তুলেছে ইডি। সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছে তাতে ডাকাতি শব্দটি ব্যবহার করা হয়েছে। মুখ্যমন্ত্রী নাকি ইডির নিজস্ব কিছু জিনিসপত্র সেদিন হাতিয়ে নেন ইডির, সেগুলো প্রতীক জৈনের নয়। এটা মারাত্মক অভিযোগ। প্রায় 2742 কোটি টাকার আর্থিক বেআইনি আর্থিক লেনদেনের মামলা এটা। তার তদন্ত চলছে। যেই টাকার একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের গোয়ায় ভোট লড়ার জন্য নাকি খরচ করা হয়েছে, তার তদন্ত চলছে। আইপ্যাক কাণ্ডে যে দুটো মামলা হয়েছে, দুটো মামলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে ডিজি রাজীব কুমারের নাম রয়েছে। এখানেই তো ঝগড়ার মূল বিষয়। আর মাত্র কয়েকটা দিন চাকরি রয়েছে রাজীব কুমারের। 31 জানুয়ারি তার অবসর। গোটা ক্যারিয়ারে তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর কথায় তিনি এমন অনেক কিছুই করেছেন যার জন্য তিনি সমালোচিত হয়েছেন। আইপিএস রাজীব কুমারের বাড়ি উত্তরপ্রদেশে, সেখানেই তার জন্ম, কিন্তু বারংবার বাংলার সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি, এবং প্রত্যেকটি ক্ষেত্রে দিদির নির্দেশ মানতে গিয়ে তার দিদির 1989 সালের যে ব্যাচ, সেই ব্যাচের আইপিএস রাজীব কুমারের বিরুদ্ধে সারদা কেলেঙ্কারির তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। সে তদন্ত এখনো চলছে, সিবিআই তদন্ত চলছে। বিরোধী দলের বিভিন্ন রাজনৈতিক নেতা এবং চটি চাটতে রাজি না হওয়া সাংবাদিকদের ফোনে আড়ি পাতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর জন্য রাজ্য সরকারের খরচে তিনি বিদেশে গিয়ে অনেক কিছু পড়াশোনা করেও এসেছেন, যন্ত্রপাতিও এনেছেন। এসব সব শোনা যায়, লালবাজারে কান পাতলে এরকম অনেক কথা জানা যায়। অন্য আমলা বা পুলিশের অফিসাররা তো পরের কথা, অনেক মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর আস্থাভাজন, আমাদের সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন, এই আইপিএস কে সমীহ করে চলেন এখনো। প্রশাসনিক স্তরে তার উচ্চতা কতটা, সেটা তিনি মুখ্যমন্ত্রীর কতটা আস্থাভাজন, কত পছন্দের অফিসার, তা আরো স্পষ্ট হয়ে গিয়েছিল। আপনাদের মনে করাই, 2019-এর লোকসভা নির্বাচনের ঠিক আগে 3 ফেব্রুয়ারি 2019 মনে করুন, সেই লাউডন স্ট্রিটেই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের আবাসনে সিবিআই যখন তদন্ত করতে যায়, মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছিলেন। সেখানেও একই রকমের অভিযোগ উঠেছিল। ধর্মতলায় এসে সারা রাত ধর্নায় বসে যান তিনি। সেই ধর্নায় বেআইনি ভাবে আমাদের যে কোনো একটা সার্ভিস রুল থাকে, সেসব ভেঙে আইপিএস রাজীব কুমার মমতার সঙ্গে ধর্নায় বসেন। দেখুন আপনারা ছবিটা দেখুন সেটা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলে যে সার্ভিস রুল ভাঙা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায় রয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে, তখন এত ভালোবাসতেন তিনি রাজীব কুমারকে, কারণ তিনি নাকি শুনেছি সারদা, রোজ ভ্যালি এসবের সবকিছু রাজীব কুমার একা সবটা জানেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্জলা মিথ্যা দাবি করেছিলেন যে রাজীব কুমার ধর্নায় বসেননি, অথচ ওই ধর্না মঞ্চ থেকেই পুলিশের পদক প্রদান অনুষ্ঠান হয়েছিল, সেখানেও রাজীব কুমার ছিলেন, এবং মুখ্যমন্ত্রী সেই মঞ্চ থেকে বলেছিলেন রাজীব কি চোর নাকি, আমি চোর। যতবার নির্বাচন কমিশন তাকে সরিয়ে দিয়েছে, ততবার ভোট মিটতেই পুরনো পদে বহাল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ইদানিং না তাল কাটছিল, মমতা রাজীব সম্পর্কে তাল কাটছিল। তৃণমূলের অনেকেই বলেন রাজীব কুমারের চাকরির মেয়াদ যখন কমে আসছে আর তাকে যে বেশি দিন ব্যবহার করা যাবে না, এটা বুঝতে পারার পরেই মুখ্যমন্ত্রী আস্তে আস্তে একটু দূরত্ব বাড়াচ্ছিলেন। গত 21 মে আপনাদের মনে করাই, উত্তরবঙ্গের একটা বৈঠক চলছিল, অনেকে রয়েছে প্রশাসনিক বৈঠক, সেখানে কোচবিহারের একটা জায়গায় বেআইনি লরি ঢুকছে, রাস্তা ভেঙে যাচ্ছে ইত্যাদি অভিযোগ উঠেছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়
ওই প্রকাশ্যে সকলের সামনে জুনিয়র অফিসারদের সামনে ডিজি রাজীব কুমারকে বলেছিলেন, রাজীব আমি আর কতবার বলবো এক কথা, হাউ মেনি টাইমস, এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, কেউ টাকা খেয়ে গ্রামীণ রাস্তায় ট্রাক ঢোকাবে সেটা চলবে না, আইসিরা কি করছে এটা তো দেখার কথা ডিজির। রাজীব কুমার ডিজি তাকে এইভাবে প্রকাশ্যে বলেছিলেন। রাজীব তখন গলাটা একটু নামিয়ে মুখ্যমন্ত্রীকে বলেন, আমি দেখে নিচ্ছি ম্যাম। মুখ্যমন্ত্রী তাতেও সন্তুষ্ট হননি, প্রকাশ্যে কি বলেছিলেন জানেন, আর দেখে নিচ্ছ বলতে বলতে তো আমার জিভটা ক্ষয়ে গেল। তখনও রাজীব বোঝেননি। আবার এই যে সম্প্রতি যুব ভারতীতে মেসি কাণ্ডে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা রাজীব কুমারকে শোকজ করলেন মুখ্যমন্ত্রী, কোন ব্যবস্থা তিনি নেননি তার মন্ত্রীদের বিরুদ্ধে। ওখানে তো সুজিত বসু, অরূপ বিশ্বাসটা ছিলেন, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরাও ছিলেন। যদিও সে তদন্তের কি হবে না হবে কেউ জানে না, চাপা পড়ে গেছে ইতিমধ্যেই। তবে মানুষের ক্ষোভ কি নিরসন হয়েছে? হয়নি। মমতা তো মানুষের ক্ষোভ নিরসন করার জন্যই রাজীব কুমারকে শোকজ করেছিলেন, লোক দেখানো। যদিও সেসব না, এইসব ফোকাস রাজ্যে এগুলো ম্যানেজ করা যায়, কিন্তু একেবারে অবসরের মুখে মুখে এই যে ডাকাতির অভিযোগ তা মারাত্মক চেহারা নেবে। পুলিশ কর্তারা বলছেন এর ফলে রাজীব কুমারের পেনশন, গ্র্যাচুইটি ইত্যাদি অবসরকালীন যা প্রাপ্য সেসব আটকে যেতে পারে। অতীতে তিনি দিদির কথা শুনে অনেক কিছুই করেছেন যাতে তার পুলিশ হিসাবে যে নিরপেক্ষ থাকার দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করেননি বলে অভিযোগ। কিন্তু একজন আইপিএস যার টিকি কেন্দ্রীয় সরকারের হাতে, আর তিনি কিনা কেন্দ্রীয় সরকারেরই এক এজেন্সির কর্তাদের গ্রেপ্তারির হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছেন, এ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এখন ঝগড়া কেন? আসলে দিদি মুখ্যমন্ত্রী হিসেবেই গিয়েছিলেন সেদিন লাউডন স্ট্রিটে, কিন্তু পরে তিনি যাবতীয় দোষ নিজের গা থেকে ঝেড়ে ফেলার জন্য বলে দিয়েছেন আমি মুখ্যমন্ত্রী নই, সেদিন তৃণমূল নেত্রী হিসাবে গিয়েছিলাম। ব্যাস, তৃণমূল নেত্রীর হয়ে গেলে তো রাজীব কুমার, মনোজ কুমার বর্মারা কার সঙ্গে এইভাবে যেতে পারেন না, হুমকি দিতে পারেন না, হুঁশিয়ারি দিতেও পারেন না। তাই তো রাজীব ক্ষুব্ধ। এইভাবে বিপদে ফেলাটা কি ঠিক হলো? তৃণমূল সূত্রে জেনেছি রাজীব কুমারের সঙ্গে মমতার যে ঝগড়া, তাতে নাকি রাজীব এটা বলেছেন, আপনার জন্য এত করেছি, আরে শেষ সময় আমার চাকরি জীবনের শেষে এইভাবে বিপদে ফেলাটা কি ঠিক হলো? সারা ক্যারিয়ারে আপনার কথা শোনার পরেও এইভাবে ফাঁসিয়ে দেবেন এটা ভাবতে পারিনি, এরকম নাকি রাজীব বলেছেন। রাজীব কি জানতেন না কাজ মিটে গেলে ছেটে ফেলাটা তৃণমূল নেত্রীর একটা স্বভাব বলে তৃণমূল নেতারাই বলেন? আমি শুনেছি। সেটা কি রাজীবের কানে যায়নি, নাকি সব জেনেও প্রিয় ম্যাডামকে অবিশ্বাস করতে মন চায়নি তার? জানি না। আসলে মনে রাখতে হবে সব পাপেরই না একটা শেষ আছে। রাজীব কুমার হয়তো ভেবেছিলেন রাখে মুখ্যমন্ত্রী মারে কে, কিন্তু আসলে মারে হরি তো রাখে কে। এই প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।